ট্রেনের দরজাটা বন্ধ করে এসো। ওরা গন্ধ পেলে কিন্তু এখনই এসে হাজির হবে। আরে না না, ওরা বর্ষা না নামলে আসে না। অত ভয় দেখাবেন না তো। এমনিতেই কিরম যেন লাগছে, তার মধ্যে আবার আপনারও তো সাহস থাকলে আপনি যান, দরজা বন্ধ করে আসুন। লোকটির কথায় আগের জন কেমন চুপ করে আঁধারের দিকে তাকিয়ে রইল। কামরায় অন্য লোকজনও জানলা দিয়ে বাইরে দেখছিল। সবাই যেন দম বন্ধ করে অপেক্ষা করছিল কখন ট্রেন আবার চলবে। নিশিকান্তবাবু বেশ অনেকক্ষণ চেপে বসেছিলেন, কিন্তু আর যেন থাকতে পারছিলেন না। এবার তাকে বাথরুমে যে একবার যেতেই হবে। এতক্ষণ স্টেশনে নেমে যাওয়ার অপেক্ষা করছিলেন, কিন্তু ট্রেন থেমে যাওয়ার পর তিনি এবার হাঁকপাক করে উঠলেন। এই ভাই, আমাকে যে একবার না নামলেই চলবে না। তোমরা বসো, আমি ঝপ করে নেমে ছোট বাইরেটা সেরে নি, নইলে যে সবার সামনে কাপড় চোপড়ে হয়ে যাবে। নিশিকান্তবাবু উঠে দাঁড়াতেই অবনী এবারে তেড়ে উঠল। আরে কাকু, করেন কি? এই না না না, নামেন না, আপনার জন্য সবাই বিপদে পড়বো। ওরে রাখ তোদের ওই ভূতের গল্প, আমি মরছি আমার জ্বালায়। আরে বাবু, 1 মিনিটের কাজ, সেরে আসি। নিশিকান্তবাবু আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে ট্রেনের দরজার দিকে এগিয়ে গেলেন। ট্রেনের অন্য লোকজন তাকে বারবার মানা করলেও তিনি শুনলেন না। উঁচু সিঁড়ি দিয়ে একটা ছোট লাফ দিয়ে নুড়ি পাথরের ওপর নামলেন নিশিকান্ত ঘোষ। তার চেহারা ভারীর দিকে, তলপেটটা তখন টনটন করছে চাপের জন্য। নুড়ি পাথরে খড়খড় করে এগিয়ে গেলেন তিনি ঘাসের দিকে। লম্বা লম্বা ঘাস প্রায় তার গলা সমান উঁচু। এত উঁচু ঘাস কি ভারতবর্ষে জন্মায়? নিশিকান্তবাবু এত উঁচু ঘাস জীবনে এই প্রথমবার দেখলেন। হাড়ু জানলা দিয়ে হাত বুড়ো লোকটাকে ঘাস জমির সামনে দাঁড়াতে দেখল। তার গলা শুকিয়ে আসছিল। আকাশে মেঘ গুড়গুড় করে আবার একটা বাজ পড়ল হঠাৎ। সাথে সাথে ঝমঝম করে বর্ষা নামলো। ট্রেনের চালে বড় বড় ফোঁটার শব্দ কানে এলো সবার। সবাই ভয়ে আরো সিটিয়ে গেল বর্ষার আওয়াজে। ও অমনিদা, লোকটাকে ডাক দাও, নইলে সবাই বিপদে পড়বো যে। ও কাকু, ও কাকু। হ্যাঁ, ঠিক ঠিক। ও কাকু, কাকু, আরে মশাই, জলদি দৌড়ে ট্রেনে আসুন, জলদি। ও কাকু। নিশিকান্তবাবুর কাজ ছাড়া হয়ে গেছিল। ঘাড় ঘুরিয়ে দেখলেন ট্রেন থেকে সেই ছেলে দুটো একভাবে হাত নেড়ে তাকে ডেকেই চলেছে। এই বুড়ো, আরে জলদি দৌড়ে আসুন। কি লোক বলো তো? আরে ও কাকু। নিশিকান্তবাবুর মাথায় বর্ষার জল পড়ছে। পেটটা খালি করতে পেরে মনে বেশ ফুরফুরে ভাব এলো তার। এমনিও যা ভ্যাবসা গরম পড়েছে কয়েকদিন, তাতে এই বৃষ্টিতে ভিজতে মন্দ লাগছে না। তিনি হাত দুটো ওপরে করে আর মোড়া ভাঙলেন। এবার ট্রেনের দিকে যাবেন। হঠাৎ তার মনে হলো তার ডান দিকের ঘাস নড়ছে। চমকে সেদিকে ঘুরে তাকালেন তিনি, কিন্তু কেউ সেখানে নেই। শুধু বর্ষার ফোঁটার শব্দ শোনা যাচ্ছে ট্রেনের ছাদের ওপর। এই কে রে? কে ওখানে? হ্যাঁ, ট্রেনের কোনো লোক নাকি? কে ওখানে? হ্যাঁ, আরে ও দাদা, আরে ওপরে উঠে আসুন। সেই লোকটাই ততক্ষণে ট্রেনের কামরার দরজায় উঠে এসেছে। বারবার হাত ছিনিয়ে দিয়ে নিশিকান্তবাবুকে ডাকছে সে। নিশিকান্তবাবুরও এবার মনে একটা ভয় জমা হচ্ছে। ঘাস জমিটা একভাবে নড়ছে। তিনি আর সেদিকে না তাকিয়ে ট্রেনে উঠে পড়াটাই বুদ্ধিমানের কাজ মনে করলেন, আর সেদিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে শুরু করলেন। হঠাৎ সেই ঘাসের মধ্যে থেকে কি একটা যেন উঠে দাঁড়ালো। নিশিকান্তবাবু এগোতে গিয়েও থমকে গেলেন আবার। ঘাসের মধ্যে থেকে উঠে দাঁড়িয়েছিল একটা মানুষের অবয়ব, অস্থি চর্মসার, হলদে সবুজ চোখে নারকীয় এক ইঙ্গিত। নিশিকান্তবাবুর দিকে তাকিয়ে তার মুখে একটা ভয়ানক হাসি ফুটে উঠল। অবয়বটির হাতে লম্বা লাঠির মতো কিছু একটা। নিশিকান্তবাবু ভয়ে একটা আর্তনাদ করে পিছন দিকে দৌড়তে শুরু করলেন, আর সাথে সাথে সেই অবয়বটা হাতের লাঠিটা ছুড়ে দিল তার পা লক্ষ্য করে। লাঠিটা পায়ে এসে লাগতেই থুবড়ে নুড়ি পাথরের রাস্তার ওপর পড়লেন ভারী চেহারার লোকটা, আর পড়েই সংজ্ঞা হারিয়ে ফেললেন মনে হলো। ট্রেনের ভেতরে বসে থাকা সবাই একেবারে বিস্ফারিত চোখে দেখছিল এইসব দৃশ্য। কারুর মুখ দিয়ে একটা কথাও সরছিল না। দম বন্ধ করে সবাই তাকিয়েছিল বাইরে। ঘাস ময়দানের ভেতরে লুকিয়ে থাকা বিভীষিকা আজ তাদের চোখের সামনে দাঁড়িয়ে। কিন্তু কে বা কি এটা? কালো ছায়ামূর্তিটা বিশাল একটা লাফ দিয়ে এসে পড়ল নিশিকান্তবাবুর ঘাড়ের ওপর। কয়েক মুহূর্তের মধ্যে নিশিকান্তবাবুর দেহটা কাঁধে তুলে নিল, ঠিক যেন তুলোর বস্তার মতো। তারপর আবার লম্বা লম্বা পা ফেলে সে হেঁটে গেল ঘাস ময়দানের দিকে।